ইংরেজিতে বড় সেন্টেন্স লিখতে গেলে তোমাদের খুব নার্ভাস লাগে। ভাবো এত বড় সেন্টেন্স কি করে বাবা লিখবো। কোনো সমস্যাই না, তোমাকে শুধু সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এই তিনটেকে চিনতে হবে। আর মাথার মধ্যে এটাই রেখে দিতে হবে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টকে আমি পরপর রাখবো। আর তোমার একটু টেন্স তো জানতেই হবে, আর একটু প্রিপোজিশনের ধারণা থাকলে যত বড় সেন্টেন্স ইচ্ছা হোক তুমি লিখতে পারো। তো আমি এখানে একটা নির্দিষ্ট শব্দ দিয়ে শুরু করে, একটি সাবজেক্ট দিয়ে শুরু করে দেখো কিভাবে আস্তে 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 জুড়তে জুড়তে একটা বড় সেন্টেন্স ইংলিশে বানাবো। এবং সেটা বানানোর পরে আমি সেই টোটাল কমপ্লিট লং সেন্টেন্সটাকে বিভিন্নভাবে, বিভিন্ন স্টাইলে, বিভিন্ন অ্যাকসেন্টে আমি সেটা তোমাদের সামনে বলবো। তাহলে এসো শুরু করি। তোমরা কিন্তু দেখছো ঘরে ঘরে ইংলিশ চ্যানেল, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। দেখো আমি প্রথমে লিখলাম বয়। কি লিখলাম? বয়। এটা হলো কি জানো? এটা হলো সাবজেক্ট, বয়। তাহলে আমি শুরু করলাম একটাই বাক্য দিয়ে, বয়। এবার তোমার জানো সাবজেক্ট যখন আমি দিয়েছি তারপরে আমার ভার্ব দিতে হবে। তো আজকে আমি যে টেন্স ফলো করবো সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, অর্থাৎ ভার্বের 2 নম্বর প্রেজেন্ট ফর্ম। তাহলে ছেলেটি গিয়েছিল। তাহলে সাবজেক্টের পরে আমি বারবার বলছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট তোমরা মেনটেন করো, আর বাকিটা ছেড়ে দাও, ইজি হবে। তাহলে আমি ভার্ব মনে করো ছেলেটি গিয়েছিল। তাহলে গোয়ের পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। দ্য বয় ওয়েন্ট। বয় ওয়েন্ট। এটা হচ্ছে কি বলো তো? হলো কি হলো? এটা ভার্ব ওয়েন্ট। এবার ওয়েন্ট তো কি গিয়েছিল, কাকে গিয়েছিল, উত্তর আসছে না। ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে তো উত্তর বেরোবে সেগুলো অবজেক্ট, কিন্তু এখানে সেভাবে আমি কোনো অবজেক্ট পাচ্ছি না। ঠিক আছে, পেলাম না, নো প্রবলেম। এবার প্রশ্ন করো গিয়েছিল, কোথায় গিয়েছিল? লিখলাম টু দা মার্কেট। টু দা মার্কেট। দেখো বাক্য কিন্তু আস্তে আস্তে বাড়ছে, বাক্য কিন্তু বাড়ছে। টু দা মার্কেট। এইখানে চলে এলো একটা প্রিপোজিশন, কারণ এখানে আমি কি লিখছি? আমি লিখছি বাজারে। প্রিপোজিশন তো ওভাবেই বুঝতে হয়। এই যে একটা নাউন বাজার, তার গায়ে দেখো একটা কি রয়েছে? একার। এটাকে বাংলায় কি বলে? বিভক্তি। তাহলে বাজারে এই যে বিভক্তিটা রয়েছে, এই বিভক্তির জন্য আমি কি দেবো? টু। এখন বাজারের শেষে একার রয়েছে, তাই বলে কিন্তু তোমরা কখনোই লিখবে না যে দ্য মার্কেট টু, না। প্রিপোজিশন, কথার মধ্যে তো প্রি রয়েছে, তার পজিশনটা কোথায় হবে? মার্কেটের আগে। তাহলে এখনো পর্যন্ত কি হলো? বয় ওয়েন্ট টু মার্কেট। ভালো কথা। কার সাথে গেল? উইথ হিজ ফাদার। উইথ হিজ ফাদার। তাহলে এখানে আবার আমি কি বলছি? বাবার সাথে। এখানে এটা ছিল একার বিভক্তি, এটা হচ্ছে কি একটা অনুসর্গ, সাথে। এই সাথেও কিন্তু বলবে একটা কি দরকার? প্রিপোজিশন। সেটা কি? উইথ। এখন বাবার সঙ্গে একটা র বিভক্তি রয়েছে। তুমি বলতেই পারো যে স্যার বাবার সঙ্গে তো একটা র বিভক্তি যে রয়েছে। মজার ব্যাপার এটাই, বাবার সাথে যখন আলাদা করে এখানে সাথে একটা প্রিপোজিশন অলরেডি আসছে, তাই জন্য এই র এর জন্য আমার আর কোনো প্রিপোজিশন লাগবে না। অফার, ওটা একটা অফার তোমার। তাহলে কি হলো? এই র এর জন্য আমার কোনো মাথা ঘামাতে হবে না, কোনো প্রিপোজিশন লাগবে না। কিন্তু কেন না? যেহেতু এখানে একটা কি আছে? সাথে। তাহলে সাথে মানে উইথ। দেখো উইথ হিজ ফাদার। বাবা কার? তার বাবা। উইথ হিজ ফাদার। তাহলে ছেলেটি গিয়েছিল বাজারে তার বাবার সাথে। এবারে যদি আমরা প্রশ্ন করি কিভাবে গিয়েছিল? গাড়ি করে। বাই কার। বাই কার। এখানে লিখছি কি? গাড়ি করে। গাড়ি করে। দেখছো গাড়ির পরে আবার একটা কি রয়েছে? বিভক্তি। গাড়ি করে মানে গাড়িতে চেপে। এই যে কোনো যদি আমি বলি আমি কলকাতায় গিয়েছি ট্রেনে করে, আমি দিল্লি গিয়েছি প্লেনে করে, ঠিক আছে, আমি যে কোনো জায়গায় গিয়েছি বাসে করে, গাড়ি করে, এর জন্য সামনে কি হলো? বাই। তাহলে আমি তোমায় কি বলেছিলাম? সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। যদিও এখানে অবজেক্ট নেই, নেই তো নেই, তারপরে একটার পর একটা জুড়ছে, কিন্তু সব ক্ষেত্রে দেখো একটা করে প্রিপোজিশন লাগছে। মানে দিতেই হবে তা না,
প্রয়োজন হলে লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে। তাহলে ছেলেটি গিয়েছিল, পাস্ট ইনডেফিনিট, কোথায় গিয়েছিল? বাজারে। কার সাথে গিয়েছিল? উইথ হিজ ফাদার। কিভাবে গিয়েছিল? বাই কার। এবার হচ্ছে কি? কিনতে। বাজারে কেন গিয়েছিল? কিনতে, ফুল কিনতে গিয়েছিল। তাহলে আমি লিখব টু বাই, BUY, কিনতে। দেখছো, এই যে কেনা একটা ভার্ব, তো ভার্বের সঙ্গে তে আছে, এই তেটাকে আনার জন্য তুমি কি লিখবে? তুমি কি এরকম লিখবে বোকার মতো? এরকম লিখবে কি? বাইতে। বাইতে তো লিখতে পারবে না। তাহলে বাংলায় কিনতে, এই তেটা যে কাজ করছে, অর্থাৎ কেনার উদ্দেশ্য নিয়ে গিয়েছে, সেই তেটাই ইংলিশে কে করবে? টু, যাকে বলে ইনফিনিটিভ। তাহলে টু বাই, তাহলে বাই মানে হলো কেনা, আর টু কি হলো? তে। হয়ে গেল কিনতে। জাস্ট জুড়ে জুড়ে যাচ্ছে। এইবার এটাও তো একটা ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, কিন্তু এটাও তো একটা ভার্ব। কি কিনতে? কি কিনতে? তাহলে এই ভার্বের অবজেক্ট কি? কি দিয়ে প্রশ্ন করছি? পাচ্ছে কি? কিছু ফুল কিনতে। তাহলে কি হলো? সাম ফ্লাওয়ার্স। সাম ফ্লাওয়ার্স। এইটা দেখো, এটা যেহেতু, তাহলে কি হলো? ফুল কিনতে, কিছু ফুল কিনতে। দেখো এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে কি? এই ভার্বটা, এই যে একটা ভার্ব, তো এই ভার্বের অবজেক্ট কি? সাম ফ্লাওয়ার্স। এর আগে কিন্তু কোনো প্রিপোজিশন লাগবে না, কারণ অবজেক্ট হলে অবজেক্টের আগে কোনো প্রিপোজিশন, যে শব্দটি, যে নাউনটা অবজেক্ট, তার আগে প্রিপোজিশন লাগবে না। আমি ফুল পছন্দ করি, কখনোই হবে না আই লাইক টু ফ্লাওয়ার্স, আই লাইক উইথ ফ্লাওয়ার্স, আই লাইক ফর ফ্লাওয়ার্স, এরকম হবে না। তাহলে সাম ফ্লাওয়ার্স কেন? পুজোর জন্য। ফর ওয়ারশিপ, WORSHIP, বাক্য শেষ হলো। পুজোর জন্য, পুজোর জন্য। দেখছো আবার একটা কি রয়েছে? অনুসর্গ। হইতে, থেকে, দিয়ে, দ্বারা, জন্য, এই সবগুলোর গুলোকে বলছি আমরা কি? অনুসর্গ। তার জন্য কি দেবে? দিলাম ফর ওয়ারশিপ। বাক্য হয়ে গেল কি? বয় ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার বাই কার টু বাই সাম ফ্লাওয়ার্স ফর ওয়ারশিপ। বিশাল বড় সেন্টেন্স হলো, কিচ্ছুই না। সাবজেক্ট ভার্ব ঠিক রেখেছো, অবজেক্ট থাকলে দিতে, নেই তো দাউনি। পর 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 একটার পর একটা, একটার পর একটা জুড়তে 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 একটা লম্বা সেন্টেন্স হয়ে গেছে। জাদু কিন্তু এখানেই, এই যে সাবজেক্ট ভার্ব, এটা মেনটেন করতে হবে, টেন্সটা জানতে হবে, আর প্রতিটা ক্ষেত্রে প্রিপোজিশন গুলো দিতে হবে। এখানেও আমার শান্তি হলো না, আমার মনে হলো এটাকে আরেকটু এক্সটেন্ড করা যায়। দেখো এই ছেলেটা, এটা তো ওয়েন্ট, পাস্ট ইনডেফিনিট, এই কবে গিয়েছিল জানো? গতকাল। তাহলে আমি কি লিখলাম? ইয়েস্টারডে। কি লিখলাম? ইয়েস্টারডে। তার সঙ্গে আবার জুড়ে দিলাম কি? মর্নিং। ইয়েস্টারডে মর্নিং, গতকাল সকালে। ছেলেটা সম্পর্কে আমার মনে হয় একটু কিছু বলাতে যায়। ছোট্ট কিউট ছেলেটা। তাহলে কি হবে? দা লিটল কিউট, দ্য লিটল কিউট বয় ওয়েন্ট, গিয়েছিল। কোথায়? টু দ্য মার্কেট। আমি লিখতেই পারি না? টু দ্য নিয়ারেস্ট ভিলেজ, নিয়ারেস্ট ভিলেজ, নিয়ার টু দ্য নিয়ারেস্ট ভিলেজ মার্কেট উইথ হিজ ফাদার। আমি এখানে লিখতে পারি না? উইথ হিজ ডিয়ার ফাদার, উইথ হিজ ডিয়ার ফাদার, তার প্রিয় বাবার সাথে। বাই কার, বাই কার আমি বলতেই পারি না? বাই মানে ওর বাবা রিসেন্টলি একটা নতুন গাড়ি কিনেছে, আমি লিখতে পারি না? বাই দেয়ার, বাই দেয়ার নিউ, বাই দেয়ার নিউ কার। টু বাই কিনতে, কি কিনতে? সাম আমি বলতে পারি না? সাম ফ্রেশ কালারফুল, COLOURFUL, সাম কালারফুল ফ্লাওয়ার্স ফর ওয়ারশিপ। আমি বলতেই পারি ফর ডেইলি, DAILY, ডেইলি মর্নিং, ডেইলি মর্নিং, প্রত্যেক দিনের সকালে যে পুজো হয় তার জন্য কিনতে গিয়েছে। জাস্ট জুড়ে জুড়ে দিলাম। কি এত, কোনো কোনো ঝামেলা নেই, বিন্দাস থাকো। বেশি জটিল করে ভাবছো বলেই এটা কঠিন, যেভাবে ভাববে সেটাই হবে। তাহলে কি দাঁড়ালো? ইয়েস্টারডে মর্নিং দ্য লিটল কিউট বয় went to the nearest village market with his dear father buy their new car to buy kinte some fresh colorful flowers for daily morning worship. Huge sentence, কিচ্ছু লাগেনি,
শুধু টেন্সটা মেনটেন করেছি, সাবজেক্ট ভার পরপর দিয়েছি, আর প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা করে প্রিপোজিশন জুড়তে জুড়তে চলে গিয়েছি। এখন এইটা বাঙালি বলে, আমরা যারা বাঙালি, আমরা নর্মাল বাংলা যারা বলি, বলবো কিরকম করে? Yesterday morning, the little cute boy went to the nearest village market with his dear father, buy their new car to buy some fresh colorful flowers for daily morning worship. এখানে একটা দি দিলে ভালো হবে, for the daily morning worship। বাঙালিরা এভাবে বললো। এটাই যদি মনে করো সাউথ ইন্ডিয়ানরা বলতো, তাহলে সাউথ ইন্ডিয়ানরা কিভাবে বলতো? Yesterday morning, the little cute boy went to the nearest market with his dear father, buy their new car to buy some fresh colorful flowers for their daily morning worship। এটা যারা বলতো সাউথ ইন্ডিয়ান যারা, এটাই যদি আমেরিকানরা বা ব্রিটিশরা বলতো তখন তারা একটু স্টাইলে বলতো। স্টাইলে তোমরা মাঝে মাঝে আয়নার সামনে দেখবে স্টাইলে বলবে, দেখবে একটা ভাব এসে যাবে, আর ভাব এলেই না ইংলিশের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। তোমরা এভাবে বলতে পারো, yesterday morning the little cute boy went to the nearest village market with his dear father, buy their new car to buy some fresh colorful flowers for the daily morning worship। বলে দিলে। এটা যদি মনে করো, এই যেমন ওয়েস্ট ইন্ডিয়ানরা, মানে আফ্রিকান কান্ট্রি, মনে করো ব্রায়ান লারা এক সময় ক্যাপ্টেন ছিল, সে যদি বলতো তো সে কিভাবে বলতো? সে এরকম ভাবে বলতো, yesterday morning the little cute boy went to the nearest village market with his dear father, buy their new car to buy some fresh colorful flowers for the daily morning worship। আবার চীন দেশের লোকেরা যদি বলতো, বা নেপালিরা যদি তারা বলতো কিরকম? Yesterday morning the little cute boy went to the nearest village market with his dear father, buy the one car to buy some fresh colorful flowers for their daily morning worship। এরকম করে বলতো। আবার দেখো, আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন বক্তব্য রাখতেন বা কথা বলতেন, খুব ধীরে ধীরে শান্তভাবে থেমে থেমে বলতেন। তিনি হলে বলতেন, yesterday morning the little cute boy went to the nearest market with his dear father, buy their new car too। এভাবে বলতেন। তো আমার বক্তব্য হচ্ছে, যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী তার বক্তব্য দেশে বিদেশে এইভাবে ধীরে ধীরে বলতে পারে, তাহলে তুমি যখন প্রথমে ইংলিশ বলা শিখবে, ইউ টেক টাইম, ইউ প্রোভাইড দ্য স্পেস বিটুইন দ্য টু ওয়ার্ডস, দুটো শব্দের মাঝে গ্যাপ দিয়ে দিয়ে থেমে থেমে বলো, নো প্রবলেম। তোমার ব্রেনের মতো ম্যাজিশিয়ান আর কেউ নেই। তুমি এইভাবে বলতে বলতে থাকো, একটা দিন ধীরে ধীরে তুমি দেখবে শব্দের ভিতরে যে স্পেসটা অটোমেটিক কমে আসবেই। তুমি হয়তো ওই বাজপেয়ী স্টাইলেই বলবে। তুমি হয়তো বলছো যে আই শ্যাল গো টু দ্য স্কুল, তুমি ধীরে ধীরে বলো না, কিন্তু ওই রকম করো না স্টুডেন্টরা যেরকম করে ক্লাসে কিছু জিজ্ঞেস করলে। অত আমি বললাম আই শ্যাল গো টু দ্য মার্কেট, স্টুডেন্টকে জিজ্ঞেস করলে সে হয়তো বলছে কিরকম করবে, এরকম করবে না। আমতা কোনো দরকার নেই, জাস্ট রিল্যাক্স। আই শ্যাল গো টু মার্কেট। বেশ কয়েকদিন পরে তুমি ওইটাই দেখবে হবে, আই শ্যাল গো টু মার্কেট। আর কয়েকদিন পরে, আই শ্যাল গো টু মার্কেট। বেশ কিছুদিন পরে তুমি দেখবে বলবে, গ্যাপ ন্যারো হয়ে যাবে, তুমি বলবে আই শ্যাল গো টু দ্য মার্কেট। আর তারপরে একটু স্টাইলে বলে দেবে, ইয়া আই শ্যাল গো টু দ্য মার্কেট। হয়ে গেল, ভাব এসে যাবে, ইংলিশ বলছি। ঠিক আছে? তো এইভাবে বলতে হবে। এটা যদি আবার প্রসেনজিৎ চ্যাটার্জি বলতো, তাই দাঁত চেপে চেপে বলতো, yesterday morning the little cute boy
went to the nearest village with his dear father, buy their new car to buy some fresh colorful flowers for the daily morning worship. তারপরে তো বলে দিল ছেলেটা যদি আমার জন্য ফুল না আনে আমি তাকে ছাড়বো না। তো আমি একটু মজা করলাম ব্যাপারটা, মেনলি আমি বলতে চাইলাম কিচ্ছু নেই, নাথিং ইজ দেয়ার। শুধু সাবজেক্ট চিনবে যে কাজটা কে করছে, বয়টা করছে, কি করছে সেটা হচ্ছে ভার্ব, সেই ভার্বকে প্রশ্ন করে কি বা কাকে, পেয়ে যাবে অবজেক্ট, তারপর একটার পর একটা যোগবে। শুধু একটু প্রিপোজিশন গুলো খেয়াল রাখবে, ঠিক আছে? প্রিপোজিশন দুভাবে হয়, একটা হচ্ছে বিভক্তি লেগে থাকে, এই যে বাজারে এ বিভক্তি, আর এই যে সাথে, করে, হ্যাঁ, জন্য, এগুলোর জন্য একটার পর একটা কি প্রিপোজিশন দিয়ে যুক্তই থাকবে। এইবার তোমার মনে হতে পারে যে স্যার এই সাজানোর ব্যাপারটা, তুমি দেখো দ্য লিটল কিউট বয় ওয়েন্ট টু মার্কেট, না বলে যদি বলি ওয়েন্ট উইথ হিজ ফাদার টু দ্য মার্কেট, হয়তো কেমন একটা লাগছে। সেটা জাস্ট প্র্যাকটিসের কারণে তুমি নিজে বলো হ্যাঁ, তোমার ব্রেন বলে দেবে, জানো তো তোমার ব্রেন হচ্ছে দ্য বেস্ট লার্নার, সে বলে দেবে না এই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হিজ ফাদার বললে বোধহয় শুনতে একটু কি ভালো লাগছে, শ্রুতিমধুর হচ্ছে। সুতরাং গ্রামাটিক্যালি তো ঠিক হবেই, আর শ্রুতিমধুর ব্যাপারটা ইট উইল অটোমেটিক্যালি হ্যাপেন থ্রু প্র্যাকটিস। বেস্ট অফ লাক, কোনো চিন্তা নেই, ভালো তোমরা পড়বেই, ঠিক আছে? দেখলে তো আমি একটা শব্দ দিয়ে কত লেন্থি একটা সেন্টেন্স করলাম। ইউ উইল ট্রাই অলসো, ইউ ক্যান ডু ইট। ওকে, বাই, আবার একটা নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।